কলকাতার সকাল গরম চায়ের কাপে ধোঁয়া উঠছে, রাস্তার ধারে চপের দোকান, ট্রামের ঘণ্টা আর পাড়ার রেডিওতে রবীন্দ্রসঙ্গীত ভেসে আসছে। শ্যামবাজারের এক সরু গলিতে দাঁড়িয়ে আছে এক হ্যান্ডপুল রিকশা, কাঠের চাকা, লাল ক্যানভাসের ছাউনি, আর সামনে পেশিবহুল এক মানুষ, আলমুদ্দিন। আলমুদ্দিনের বয়স ৪০-এর কাছাকাছি। গায়ের রং রোদে পুড়ে কালচে, পরনে পুরনো ধুতি আর ফিকে হয়ে যাওয়া শার্ট, মাথায় গামছা বাঁধা। ছোটবেলায় গ্রাম থেকে কলকাতায় এসেছিল, তখনও সোভিয়েত সিনেমার পোস্টার লাগানো থাকত রাস্তায়। কাজ শিখেছিল বড় রাস্তায় মালের গাড়ি ঠেলে, পরে এক পুরনো রিকশা কিনে নেয়, এটাই এখন তার জীবিকা। সে বউবাচ্চা নিয়ে টালিগঞ্জের এক বস্তিতে থাকে। এক ছেলে, আরিফ, যে পড়াশোনায় ভালো কিন্তু খরচ চালানো কঠিন। আলমুদ্দিনের স্বপ্ন ছেলে যেন অন্তত ম্যাট্রিক পাস করে অফিসে কাজ পায়। কিন্তু সেই স্বপ্নকে ছুঁতে হলে তাকে আরও অনেক ঘাম ঝরাতে হবে। অন্যদিকে গড়িয়াহাটের এক অভিজাত অ্যাপার্টমেন্টে দিন শুরু হয়েছে অন্য ছন্দে। বড় জানালায় ভেসে আসছে গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো, এয়ার কন্ডিশনারের ঠান্ডা হাওয়া আর কফি মেশিনের গুঞ্জন। এখানে থাকেন অনন্যা চট্টোপাধ্যায়, ত্রিশোর্ধ্ব ফ্যাশন ডিজাইনার, কলকাতার উচ্চবিত্ত সমাজে পরিচিত মুখ। অনন্যার জীবন বিলাসে ভরা, দামি শাড়ি, বিদেশি পারফিউম, রেস্তোরাঁর লাঞ্চ আর শপিং মলের বড় বড় শোরুমে কেনাকাটা। তবে বাইরে থেকে যতই ঝলমলে লাগুক, ভেতরে ভেতরে অনন্যা খুব একা। স্বামী লন্ডনে কাজ করেন, বছরে ১-২ বার আসেন, বাবা-মা দিল্লিতে থাকেন, আর কাছের বন্ধুরা প্রত্যেকে নিজের জীবনে ব্যস্ত। সেদিন সকালে অনন্যার গাড়ি গ্যারাজে পাঠানো হয়েছে সার্ভিসিংয়ের জন্য। তাকে যেতে হবে কলেজ স্ট্রিটে এক পুরনো বই বিক্রেতার কাছ থেকে বিরল জামদানি ডিজাইনের বই আনতে। ভাবলেন ট্যাক্সি না ডেকে একবার হ্যান্ডপুল রিকশায় চড়া যাক, শুধু নস্টালজিয়ার জন্য। রাস্তায় বেরিয়ে গড়িয়াহাটের মোড়ে দাঁড়ালেন। তখনই তার চোখে পড়ল আলমুদ্দিন, ক্লান্ত কিন্তু শান্ত চেহারা, শক্ত হাতে রিকশার দড়ি ধরা। অনন্যা হাত তুলে ইশারা করতেই সে এগিয়ে এল, মাথা হেলিয়ে বলল, কোথায় যাবেন দিদি? কলেজ ম্যাডাম বললেন, বড় বাজারের দিক দিয়ে চলুন গু। রিকশা এগিয়ে গেল, কলকাতার ভিড় আর হর্নের মাঝ দিয়ে, দুটি ভিন্ন জগতের মানুষ একই পথে চলতে শুরু করল। তারপর দুপুর হতে লাগল, গরমে রাস্তা ঝাপসা হয়ে উঠেছে, গাড়ির ধোঁয়া আর চায়ের দোকান থেকে আসা আদার গন্ধ মিশে আছে বাতাসে। আলমুদ্দিন ধীর পায়ে রিকশা টানছে, গড়িয়াহাট থেকে পার্ক সার্কাস পেরিয়ে বড় বাজারের দিকে। অনন্যা রিকশায় বসে, হাতে ফোন, চোখে কালো সানগ্লাস, মাঝে মাঝে রাস্তার দিকে তাকাচ্ছেন। পথে লোকজনের ভিড়, দোকানের সামনে ফলের ঝুড়ি, সবজি বিক্রেতা, কাঁচা মাছের গন্ধ, গরমে নষ্ট হওয়া পাকা আমের মিষ্টি গন্ধ সব একসঙ্গে। মাঝে মাঝে রাস্তা দিয়ে ট্রাম যাচ্ছে ধীরে ধীরে, তার ঘণ্টার টুংটাং শব্দ বাতাসে ভাসছে। মোড় ঘুরতেই সামনে এল একটা সরু রাস্তা, দুই পাশে পুরনো বাড়ি, বারান্দা থেকে ঝুলছে জামাকাপড়, নিচে দোকান আর ভিখারির ভিড়। আলমুদ্দিন অভ্যস্ত ভঙ্গিতে রিকশা চালাচ্ছিল। ঠিক তখনই রাস্তার অন্য প্রান্তে একটা ছোট ট্রাক হঠাৎ কর্কশ শব্দে ব্রেক ফেল করে ছুটে এল, ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়েছে। ট্রাকটা সোজা এই সরু রাস্তা দিয়ে ধেয়ে আসছে। সামনে ভিড় থাকায় সবাই এদিক ওদিক ছুটে পালাচ্ছে। কিন্তু অনন্যার রিকশা তখন ঠিক সেই লাইনে, পিছনে ঘোরার সময় নেই। আলমুদ্দিনের চোখ এক ঝলকে পরিস্থিতি বুঝে নিল। সে কোনো কথা না বলে হঠাৎ রিকশার হ্যান্ডেল ছেড়ে ছুটে গেল রিকশার পেছনে। শক্ত হাতে পুরো রিকশাটাকে ঠেলে ডান দিকে একটা চায়ের দোকানের খালি অংশে সরিয়ে দিল। ট্রাকটা কয়েক ইঞ্চি দূর দিয়ে ঝড়ের মতো চলে গেল, বাতাসে ধুলোর ঝাপটা আর জ্বলন্ত ডিজেলের গন্ধ রেখে। অনন্যা বিস্ময়ে কেঁপে উঠেছেন, হৃৎপিণ্ড যেন বুকের বাইরে চলে আসছে। তিনি কিছুক্ষণ কথা বলতে পারলেন না। চারপাশে মানুষজন জড়ো হয়ে গিয়েছে, কেউ বলছে, বাঁচাল রে ভাই, একেবারে শেষ মুহূর্তে। আলমুদ্দিন হাঁপাচ্ছে, কপাল বেয়ে ঘাম গড়াচ্ছে, কিন্তু চোখে শান্ত দৃষ্টি। দিদি, আপনি ঠিক আছেন তো? অনন্যা ধীরে মাথা নাড়লেন। সানগ্লাস খুলে তার চোখে জল জমে উঠেছে। অনন্যা ব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে থমকে গেলেন। তুমি আমার প্রাণ বাঁচালে, এটা কেবল ভাড়ার জন্য নয় গে। আলমুদ্দিন মৃদু হাসল, মাথা নাড়ল। টাকা দিয়ে কারো প্রাণের দাম মাপা যায় না দিদি। শুধু দোয়া করবেন আমার ছেলেটা যেন পড়াশোনা চালিয়ে যেতে পারে গু। এই কথায় অনন্যা কিছু বললেন না। শুধু গভীরভাবে তার দিকে তাকালেন। প্রথমবার যেন এই মানুষটার মধ্যে এমন কিছু দেখলেন যা তিনি নিজের দুনিয়ায় কখনো দেখেননি। ট্রাক চলে যাওয়ার পর চারপাশের ভিড় ধীরে ধীরে ছড়িয়ে পড়ল। কেউ কেউ এখনো বলছে, রিকশাওয়ালা বাঁচালো ম্যাডামের প্রাণ, একেবারে শেষ মুহূর্তে টেনে সরাল। ওই লোকটা না থাকলে তো এখন খবরের কাগজে বড় শিরোনাম হয়ে যেত।
অনন্যা চুপচাপ বসেছিলেন, বুকের ভেতরের ধুকপুকানি এখনও থামেনি। জীবনে অনেকবার গাড়ির তাড়া, ফ্লাইট মিস বা ব্যস্ত সময়ে বিপদ সামলেছেন, কিন্তু এমন মুহূর্ত, যেখানে জীবন মৃত্যুর ফারাক ছিল কেবল ১ সেকেন্ড, তিনি আগে পাননি। আলমুদ্দিন ধীরে ধীরে রিকশাটা আবার রাস্তায় নিয়ে এল, যেন কিছুই ঘটেনি। দিদি, এখন কোথায় যাবেন? অনন্যা এক মুহূর্ত চুপ থেকে বললেন। বড় বাজারে যাওয়ার দরকার নেই আজ। গড়িয়াহাটে ফিরিয়ে দাও। রিকশায় ওঠে। দুজনেই চুপচাপ। অনন্যার হাত কাঁপছে, কিন্তু তার ভেতরে অন্য এক অনুভূতিও জন্ম নিচ্ছে, কৃতজ্ঞতা। টাকা বের করতে গিয়েও মনে হচ্ছে শুধু টাকায় এই মানুষের ঋণ শোধ হবে না। গড়িয়াহাটের কাছে পৌঁছেই তিনি বললেন, তুমি কাল এই সময় এখানে আসবে? আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আলমুদ্দিন একটু অবাক হয়ে তাকাল, কিন্তু মাথা নাড়ল। আচ্ছা দিদি। পরদিনের কলকাতার ভোরে আকাশে মেঘের ছায়া। গড়িয়াহাটের মোড়ে আলমুদ্দিন অপেক্ষা করছে, হাতে রিকশার দড়ি। কিছুক্ষণ পর অনন্যা এলেন, আজ তার হাতে বড় একটা কাগজের ব্যাগ। তিনি ব্যাগটা আলমুদ্দিনের দিকে বাড়িয়ে দিলেন। ভেতরে নতুন জামাকাপড়, একটা স্কুল ব্যাগ আর কয়েকখানা বই। তোমার ছেলের জন্য। পড়াশোনা চালিয়ে যেতে যা লাগে আমি যতটুকু পারি করব। আলমুদ্দিন কিছু বলতে পারল না। চোখে জল এসে গেল, গলা আটকে গেল। দিদি, আপনি না। আমি কিছু চাইনি গি। তুমি কিছু চাইনি, কিন্তু আমার ইচ্ছে হয়েছে গি। এরপর থেকে মাঝে মাঝে অনন্যা রিকশায় উঠতেন শুধু আলমুদ্দিনের সাথে কথা বলতে। তিনি জানলেন, আলমুদ্দিন ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কিন্তু দারিদ্র্যের জন্য পড়া ছেড়ে দিতে হয়। স্ত্রী নাসিমা বস্তির বাড়ি সামলায়, আরিফ স্কুলে পড়ে। অনন্যা নিজের জীবন নিয়েও কিছু বলতে শুরু করলেন, কিভাবে একা থাকেন, স্বামী দূরে, অনেক মানুষের ভিড়েও মন ফাঁকা লাগে। দুজনের মধ্যে এক ধরনের অদৃশ্য বোঝাপড়া তৈরি হতে লাগল। ভিন্ন জগত হলেও তাদের জীবনের একাকিত্ব আর সংগ্রামের অনুভূতি মিলেমিশে গেল।